আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী বা আপনার তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আছে একটি বিরাট শিল্প নিয়ে কথা বলো, তা হচ্ছে চা শিল্প। আপনারা সকলেই জানেন কয়েকটা দিন আগেই ফলাও করে দিনটা উদযাপন করা হলো 4 জুন চা দিবস। এই চা দিবসটা নিয়ে যদি কথা বলতে যে আসলে এই চায়ের সাথে পুরো পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু যুক্ত, আর বিশেষ করে বাঙালিদের নিত্য নৈমিত্তিক একটা মানে খাবার, যেটা পানীয়র মধ্যে অন্যতম পানীয় হিসেবে পান করে কিন্তু এই বাঙালিরা এই চাকে। এই চা শিল্প নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং চা শিল্পের অতীত, বর্তমান নিয়ে আজ আমরা আলোচনা করব। এই চা শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি চা শিল্পকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং চা শিল্পকে উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যদি এক কথায় বলি, চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, এনডিসি পিএসসি মহোদয়। চা নিয়ে আজ কথা বলবো। আপনি চা বোর্ডের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান হিসেবে, আর এই চা নিয়ে অনেক কথা হয়। চা নিয়ে একটা প্রত্যন্ত জায়গা থেকে শুরু করে যত উপরে যাওয়া যায় সব জায়গায় কিন্তু চায়ের ব্যবহার কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এবং আমরা আজ চা শিল্প নিয়ে বেশ আলোচনা করব। প্রথমে একটু জানতে চাই, আমাদের কয়েকটা দিন আগে আমাদের চা দিবস পালন করেছে পুরো বাংলাদেশ 4 জুন। এক কথা একটু জানতে চাচ্ছিলাম প্রথমে 4 জুন কেন আপনার চা দিবস পালন করা হয়, আপনারা করে থাকেন কেন? ধন্যবাদ, আপনি একটি সুন্দর কোশ্চেন করেছেন। আসলে এই 4 জুন আমরা চা দিবস হিসেবে পালন করি। এটার আপনি স্পেসিফিক কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে এই চা বোর্ড অথবা চা বাংলাদেশের সাথে কীভাবে সম্পর্কে সে সম্বন্ধে কিছু বলতে চাই। ওকে, আপনি জানেন যে চা কিন্তু একটি সুস্বাদু পানীয় এবং বিশ্বে অন্যান্য দেশেও চা কিন্তু খুব পরিচিত এবং এটা সকলেই পান করেন, সব জায়গায় এটা পান করা সম্ভব। তো আপনারা জেনে খুশি হবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে 4 জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসাবে উনি দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় 1 বছর 4 মাস 20 দিন এই দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন এবং এই সময় চা শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয় এবং পরবর্তীতে আপনার এই যে স্বাধীনোত্তর কালে যুদ্ধ বিধ্বস্ত বাগানগুলোকে পুনর্বাসনের জন্য উনি বিটিআইএমসি গঠন করেন, ঋণের ব্যবস্থা করেন এবং শ্রমিকদের নাগরিকত্ব দেন। শুধু তাই নয়, তিনি এই যে আমাদের শ্রীমঙ্গলে যে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট আছে সেখানে সব ধরনের প্রণোদনা সহ সব কিছু ব্যবস্থা করে যান যাতে চা শিল্প আস্তে আস্তে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে এটা বিশ্বের মানের চা উৎপন্ন করতে পারে, উৎপাদন করতে পারে, চার প্রচেষ্টা তিনি জারি রেখেছিলেন। তো সে কারণেই আসলে তার যে চা শিল্পে যে অসামান্য অবদান এবং তার যে যোগদানের তারিখ 4 জুন, তাকে স্মরণীয় করে রাখানোর জন্যই মূলত 4 জুনকে আমরা জাতীয় চা দিবস পালন করি। মূলত 2021 সাল থেকে এটা বর্তমান সরকার কিন্তু চা দিবসের প্রথমবারের মতো আপনারা 2021 সালে এই দিবসটাকে পালন করে যাচ্ছেন। এক কথা একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু আপনার কাছে তথ্য থাকবে, আপনি চা বোর্ডের সাথে খুব সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, বর্তমানে আমাদের কতটি বাগান আছে এবং কি পরিমাণ চা উৎপাদন হয় আমি যদি স্পেসিফিক জুড়ে জানতে চাই। আসলে তো স্বাধীনতার পরে প্রায় 150টি বাগান নিয়ে কিন্তু পথ চলা, প্রায় তখন 3 কোটির কাছাকাছি কেজি উৎপাদন হতো। 2023 সালের বাসমত 168টি মনে হয়। আমাদের মানে আগে তো ওই আপনি যথার্থই বলেছেন যে এটা 150টি বাগান ছিল। বাগান বলতে কনভেনশনাল টি এস্টেট যেটা বোঝায়, যেখানে সব ধরনের শ্রমিকদের থাকার ব্যবস্থা, ফ্যাক্টরি, অন্যান্য যে সুবিধাগুলো থাকার কথা সেগুলো নিয়ে যে প্রায় বেশ বড় আকারের, মনে করেন যে 1000 থেকে অথবা 4000 5000 একর নিয়ে যে বাগানগুলো, সেগুলোকে আমরা কিন্তু টি এস্টেটের বাগান বলে থাকি।
ওই ধরনের বর্তমানে প্রায় আমাদের এখন 168টি বাগান আছে, কিন্তু তার আগেও বলে রাখি যে আমাদের গতবার কিন্তু আপনার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে, প্রায় 102.92 মিলিয়ন কেজি। এটা রেকর্ড একটা প্রোডাকশন হয়েছে। এটার অন্যতম কারণ কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী দিক নির্দেশনা, সেটা হলো সমতল অঞ্চলে চা বাগান। আচ্ছা, এবং সেই সমতল চা বাগানের নির্দেশনা উনি দিয়েছিলেন যখন তিনি প্রথম, প্ল্যানটা ওনার ছিল, ওনার প্ল্যান ছিল। উনি যখন প্রথম সরকার গঠন করেন প্রথমবার, তখন উনি পঞ্চগড় ভিজিটে যান, এবং পঞ্চগড়ের ভিজিটে যে কিন্তু পায়ে হেঁটে উনি ওই মানে সীমান্ত রেখায় চা বাগান দেখতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশের। তখন কিন্তু উনি বলেন যে পাশের দেশে যদি চা বাগান হয় সমতল ভূমিতে, আমাদের দেশ হবে না কেন? এবং তাৎক্ষণিকভাবে কিন্তু উনি ডিসি মহোদয় ছিলেন, তাকে বলেন, এবং পরবর্তীতে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু হয়। এবং পরবর্তীতে কিন্তু আজকে যদি আপনি পঞ্চগড় যান, তাহলে পঞ্চগড়কে আপনি দেখবেন যে চায়ের নীলাভূমিতে পরিণত হয়েছে। এবং জেনে খুশি হবেন যে প্রায় 18 মিলিয়ন কেজি চা বর্তমানে এই পঞ্চগড় থেকে হয়। এই 18 মিলিয়ন কেজি যোগ হওয়ার ফলে আজকে কিন্তু 102.92 মিলিয়ন কেজি চা উৎপাদিত হচ্ছে। সুতরাং এখন যদি আপনি এই চা বাগান কতটা রয়েছে এবং পাশাপাশি সমতল অঞ্চলের যে চা বাগান সহ ক্ষুদ্র চাষিদের ধরেন, তাহলে কিন্তু দেখবেন যে এইটার সাথে অনেক শ্রমিক জড়িত রয়েছে, অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আজকে পঞ্চগড় এই যে মানে আর্থসামাজিক ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে, অর্থনীতিতে উন্নয়ন হচ্ছে, তার বেসিক কিন্তু ওই চা শিল্প। সুতরাং একজন স্ট্র্যাটেজিক লিডার যে তার ভীষণ, তার কিন্তু আমরা চোখে আমাদের সময় দেখতে পেলাম যে 97-এ অথবা 98-এ যে দিক নির্দেশন দিয়েছে, আজকে সেই দিক নির্দেশের আমরা চাক্ষুষ ফলাফল পাচ্ছি। এবং এ কারণেই কিন্তু আজকে চা বাংলাদেশ আমরা স্বয়ংসম্পন্ন এবং আমরা অধিক পরিমাণে খাতের মধ্যে কিন্তু অন্যতম খাত হতে যাচ্ছে কিন্তু এই চা শিল্পটি। আমাদের অভ্যন্তরে এত চাহিদা বেড়ে গেছে, এখন চাহিদারা পূরণ করে বৈদেশিক বাণিজ্যে কিন্তু বড় ধরনের অবদান রেখে চলছে, এবং বিশেষ করে জিডিপিতে কিন্তু আপনারা ভালো অবদান রেখে চলছেন প্রতিনিয়ত। এবং এই চা শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষত অনেক মানে সহায়তা করতে অর্থনৈতিকভাবে ট্যাক্স বলেন, যারা আছে এই খাত থেকে অনেক কিছু পায়। কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্যোগ, আসলে আপনার একটা কি আশ্চর্য লাগে না মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টুকুও জানেন, এই সমতল ভূমিতেও চা উৎপাদন করা যায় চাইলে? মাননীয় প্রধানমন্ত্রী একটু গবেষণার প্রতি খুব একটু ঝোঁক থাকে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার কৃতিত্ব বলা যায়, কারণ আপনি তো এগুলো সম্পাদন করেছিলেন মূলত। আমরা একটু জানতে চাচ্ছি এই যে 168টি বাগানে এখন রেকর্ড পরিমাণ যেহেতু আমাদের এইবার উৎপাদন হয়েছে, আসলে তো দুটি পাতা একটা কুড়ি নিয়ে তো এই চা কত পরিমাণ জনবল এই খাতের সাথে যুক্ত আছে যদি একটু বলতেন। আচ্ছা, এটার আমাদের চা শ্রমিকরা কিন্তু বিভিন্ন বাহিরের দেশ থেকে আমাদের দেশে আসে, এবং তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করে তাদের কনভেনশনাল টি এস্টেট বাগানগুলো কিন্তু আমরা রেখেছি। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে আমাদের নাগরিকত্ব দিয়েছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের নাগরিক সুবিধা, বিশেষ করে সুপেয় পানি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলো কিন্তু প্রদান করা হচ্ছে। এবং আপনি জানেন যে গত 2022 সালে যখন একটা মজুরি সমস্যা দেখা যায়, দৈনিক মজুরি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি দিক নির্দেশনায় 120 থেকে 170 টাকা আমাদের করা হয়েছে। এটা কিন্তু একটা যুগান্তরী সিদ্ধান্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চা শিল্পের সাথে যুক্ত যারা চা শ্রমিক আছে তাদেরকে খুব ভালোবাসেন, তাদের সাথে কথা বলেন। তো আপনি স্পেসিফিক কোশ্চেনের যদি উত্তর দিয়ে থাকি, তাহলে এখন কিন্তু প্রায় 1,30,000 শ্রমিক সরাসরি, এবং তার সাথে কিন্তু ডিপেন্ডেন্ট আছে তার প্রায় 4 লক্ষ জনবল আছে, যারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই চা শিল্পের সাথে নির্ভরশীল। আচ্ছা, এইবারের প্রতিপাদ্য বিষয় ধারণ করা হলো যে আসলে 4 জুন প্রতি বছর তো এক একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনারা কাজ করে থাকেন। এই বছর আপনারা কাজ করলেন যে স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প। এটা নিয়ে একটু এটার প্রেক্ষাপটু কি, এটার তাৎপর্যটুকু কি একটু আপনার মুখে জানতে চান? দেখেন যে আমাদের এই যে চা বোর্ড একটা রেগুলেটরি বডি, এর কিন্তু মিশন ভিশন হচ্ছে যে
দেশের চায়ের চাহিদা মিটিয়ে আপনি বৈদেশে অথবা বিদেশে চা রপ্তানি করা, এবং সে লক্ষ্যে চা বোর্ড বিভিন্ন ধরনের কাজ করেছে, এবং এটা কিন্তু দলগত প্রচেষ্টার ফল আপনি বলতে পারেন। এখন আমাদের দেশে যে চায়ের চাহিদা রয়েছে ডোমেস্টিক, আমাদের বিরাট মার্কেট কিন্তু চায়ের, প্রায় 95 মিলিয়ন কেজি চা কিন্তু আমরা আমাদের দেশেই কনজিউম করি। আচ্ছা আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে আমরা যেভাবে যে আপনি 2017 সালে একটি মহাপরিকল্পনা হয়েছিল, উন্নয়নের পথনকশা বাংলাদেশ চা শিল্প নামে একটি মহাপরিকল্পনা করা হয়েছিল, যেখানে একটি দিক নির্দেশনা ছিল যে আমরা কীভাবে চায়ের উৎপাদন বাড়াবো এবং ভালো মানের চা তৈরি করব। সে লক্ষ্যে কাজ করে, এবং সে কারণেই কিন্তু আস্তে আস্তে চায়ের উৎপাদন বাড়ছে। আজকে 102.3 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে, যা দেশের চাহিদা মিটিয়ে আরও প্রায় 8-9 মিলিয়ন কেজি বেশি। এখন যেহেতু আমাদের রপ্তানি করতে হবে এবং এইটার মানসম্মত চা আমাদের উৎপাদন করতে হবে, এবং মানসম্মত কোনো কিছু করতেই গেলে কিন্তু ফুল পরিবেশকে, ফুল এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে হবে অবশ্যই। এবং এটা যদি আমরা ফুললি এটাকে একটা ডিজিটাল সিস্টেমে নিয়ে আসতে পারি, অনলাইন সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে যেমন এটা ট্রান্সপারেন্সি থাকবে এবং বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড, দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এই জন্যই এটাকে মাথায় চিন্তা রেখে, যেহেতু আমরা দেখুন দেশের চাহিদা অলরেডি আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা চা বেশি উৎপাদন হচ্ছে, এই কোয়ালিটি সম্পন্ন চা উৎপাদন করে আমরা যদি বেশি পরিমাণ চা বিদেশে রপ্তানি করি, এজন্যই কিন্তু এবার আমরা ধরেছি যে সব টেকনোলজি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চাল শিল্প, এবং এটা আপনারা অভ্যন্তরের চাহিদা পূরণ করে এখন রপ্তানির মুখে চোখ দিচ্ছেন আপনারা। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, একটু আপনার মুখে জানতে চাচ্ছিলাম, আপনি বেশ ভালো করে বলতে পারবেন। আসলে আমরা তো চা প্রেমিক বেশি, আমাদের দেশে বাঙালির কিন্তু খুব পরিমাণ চা পান করে। সেক্ষেত্রে জানতে চাইলে অনেক রকম চা আমরা দেখতে পাই বাজারে, ঘরে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম চা দেখতে পাই। একটা সময় কিন্তু আমরা এতটুকু চা দেখিনি, আমরা শুধু লাল চা, যেটাকে রং চা বলি, আর এটা যেটা দুধ চা, দুধ দিয়ে একটু মিশ্রিত করে তৈরি করে। এখন তাছাড়া অনেক প্রকার চা তৈরি করা হয় বা চা দেখা যায়, আমরা দেখতে পাই বা খেয়ে থাকি। আপনার মুখে একটু জানতে চাই স্পেশালি আসলে কত ধরনের চা এখন তৈরি করা হয়, আমরা পান করে থাকি, কত ধরনের চা? আপনি দেখেন এক সময় যখন আমাদের দেশে মাত্র 30 মিলিয়ন কেজি চা উৎপাদন হতো, তার কিন্তু 60% চা বিদেশে আমরা রপ্তানি করতাম। এটার ওয়ান অফ দ্য রিজন কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা। আচ্ছা, এটা আমাদের যে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, গত 15 বছরে হয়তো টেনজেবল ডেভেলপমেন্ট, কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয়েছে এবং এটা কিন্তু কন্টিনিউ করতেছে। এবং 15 বছর আমরা যেটা দেখলাম যে মানুষের পারচেজিং ক্যাপাসিটি অনেক বেড়েছে এবং বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের ভ্যালু অ্যাডেড টি যেটা হয়, আপনি মনে করেন আগে আমরা শুধু দুধ চা খেতাম অথবা রং টি এটা খেতাম, এখন কিন্তু আমাদের গ্রিন টি এসেছে, আমাদের হোয়াইট টি এসেছে, আমাদের ইয়েলো টি এসেছে, আমাদের কিন্তু অর্থোডক্স টি এসেছে। এগুলো কিন্তু একটু কস্টলি এবং শরীরের জন্য কিন্তু ভালো, স্বাস্থ্যকর এগুলো। কারণ আপনি যদি গ্রিন টি আপনি যদি খান, তাহলে কিন্তু আপনি সবসময় সতেজ থাকবে এবং আপনি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। এই কারণে আমাদের এই বিভিন্ন ধরনের চা কিন্তু আমি যে বললাম গ্রিন টি, হোয়াইট টি বা অ্যারোমা টি আপনাদের আসতেছে, এবং বাজারে কিন্তু এখন গ্রিন টির প্রচুর প্রচলন রয়েছে। আর একটু যদি দামি আপনি যদি যান, যেমন কাজী অ্যান্ড কাজী তৈরি, বাংলাদেশ টি বোর্ডও কিছু তা তৈরি করে হোয়াইট টি, যেটার কেজি হয়তো 30 থেকে 40 হাজার টাকা। এবং আপনারা জানেন যে গোল্ডেন বেঙ্গল টি, যেটা বিশ্বের সবচেয়ে দামি চা, এবং লন্ডন টি এক্সচেঞ্জ এটা বাজারজাত করছেন, কিন্তু এই পাতাটা কিন্তু আশ্চর্যজনকভাবে এটা এই সিলেটের বাগান থেকে নেওয়া হয়েছে এবং তারা এটা প্রসেসিং করে, এটার সাথে আপনাদের গোল্ড মিশ্রিত করে এটা একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে তারা ব্যবহার করে, এবং তারা বলছেন যে এটার দাম প্রায় 1 কেজির দাম 18 কোটি টাকা। নাকি গোল্ডের ফ্লেভার দেওয়া হয়, এটা তাদের তথ্য অনুসারে, তাদের ভাষ্য অনুসারে এখানে তারা প্রায় তারা বলেন যে 18,000 কেজি চা থেকে, মানে পাতা থেকে তারা 1 কেজি তা তৈরি করেন, এবং তার সাথে তারা কিন্তু গোল্ড 24 ক্যারেটের মানে পানযোগ্য গোল্ড মিশ্রিত করেন, এবং তারপরে তারা হয়তো বছরে তারা 2 থেকে 2.5 কেজি চা উৎপাদন করে থাকেন। তারা শুধু এগুলো নোবেল লরিয়েট এবং বিভিন্ন কিং অথবা রানীদের সরবরাহ খাওয়ানো হয়। আচ্ছা স্যার, একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, আসলে তো বাগান একটাই,
কিন্তু চায়ের দামের তারতম্য হয় কেন স্যার? এটা মানে ভেরি পার্টেনিং কোশ্চেন স্যার। আপনারা এই যে ক্যামেলিয়া প্রজাতির পাতা থেকে কিন্তু চা হয়, হ্যাঁ, এবং এইটা চায়ের কোয়ালিটি নির্ভর করে কিন্তু এই শ্রমিকরা হ্যাঁ, যে একটা বার্ড, হ্যাঁ, হ্যাঁ, দুটি পাতা একটি কলি এটা প্লাকিং করে মানে তুলে এটা প্রসেস করা, আচ্ছা, এবং সেটাকে পানীয় হিসেবে যে আপনি ফিনিশ প্রোডাক্ট করা, হ্যাঁ, এইটা এখানে এই প্রসেসটা হ্যাঁ, যারা করেন তারা কিন্তু এই শ্রমিক, এবং শ্রমিক যদি ঠিকমতো কাজ করে, হ্যাঁ, এবং তাহলে দেখা যাবে যে এটা চা কিন্তু ভালো হবে। তবে চায়ের সাথে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আবহাওয়া, মাটির ধরন এবং মাটির এই যে অল্টিটিউড, এটারও কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে। এই জন্য হয়তো সমতলে চা দেখবেন যে কোয়ালিটির কিছুটা মানে যেটা কনভেনশনাল বাগানের টিলাতে তার চেয়ে একটু ভালো হয় না। তো তারপরে প্রসেসিং করলে এবং সেটা যদি ভ্যালু অ্যাড করা হয়, বিভিন্ন ধরনের অ্যারোমা অ্যাড করা হয়, তাহলে কিন্তু সুন্দর এবং ভালো চা, ভালো মানের চা উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে স্যার আমরা তো একটা প্রকার লাল চা বা দুধ চা খেতাম, এখন পাশাপাশি আমরা কিন্তু বাঙালিরা আসলে চা প্রেমিক, তো দিন শেষে তারা বিভিন্ন চায়ের দিকে একটু ঝুঁকছে আসলে। এই দামি প্রোডাক্টগুলোকে আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে আসলে চা বুট কোনো কাজ করে যাচ্ছে কিনা? আসলে আমরা তো ভিন্নতর প্রকৃতি যে চাগুলোর নামগুলো আপনার মুখ থেকে বা বইয়ে পুস্তকে আমরা দেখছি বা টেলিভিশনের পর্দায় দেখছি, তাও তো আমরা খেতে চাই, বাঙালিরা খেতে চাই। তো এই খাওয়ার একটা জায়গা আপনারা সৃষ্টি করতে পারছেন কিনা? না, আপনি তো আমাকে বলেছি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানি করা আমাদের এটা মিশন অথবা ভীষণ, আপনি যেটাই বলেন। তো এখন এখানে চা আমরা অধিক পরিমাণে, যেহেতু আমাদের এখন অনেক চা উৎপাদন হচ্ছে এবং এটা আমাদের ক্রয় সীমার মধ্যে রয়েছে, তবে যেহেতু আমাদের ক্রয় মানে ক্যাপাসিটি, পারচেজিং ক্যাপাসিটি বেড়ে গেছে, এই জন্য কিন্তু ভ্যালু অ্যাডেড টিগুলো আসছে। আপনি বাজারে কিন্তু 300, 400 টাকা, 500 টাকায় চা কিন্তু পাওয়া যায়। আপনি টি ব্যাগ বলেন, আর লুজ হলে 350, 400 টাকায় পাওয়া যায়। আবার যদি গ্রিন টি বলেন তাহলে হয়তো 5000 টাকা পাওয়া যায়। আবার হোয়াইট টি এটা হয়তো 40,000 টাকা পাওয়া যাবে। আবার আরও যদি একটু ভালো হতো 1 লক্ষ টাকায় পাওয়া যাবে। এখন পারচেজিং ক্যাপাবিলিটি হওয়ার সাথে মানুষের টেস্ট এটা চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়। এই কারণে আমরা যেটা ফোকাস করি, আমাদের যারা সাধারণ জনগণ তাদের মানে ক্রয় ক্যাপাবিলিটির মধ্যেই যেন আমরা দামটা রাখতে পারি, সেটা কিন্তু আমরা কিছুটা হলো মনিটর করি। কি হবে, এটা আমাদের যেমন অকশন সেন্টার রয়েছে। চা একটা ইউনিক শিল্প, কিন্তু এখানে কিন্তু আপনি চা উৎপাদন করতে পারবেন, কিন্তু এটা বিক্রি করতে হবে আপনার প্রসেসের মাধ্যমে, এবং এখান থেকে আপনার যারা চা কিনবে তারাই কিন্তু আমাদের কাছে লাইসেন্স নিয়ে ব্র্যান্ডিং অথবা প্যাকেজিং করে বিক্রয় করে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা টাইম টু টাইম বাজারে মনিটরিং করি। এক কথা, চা বাগান যেখানে হোক না কেন, চা ব্যবসায় যে হোক না কেন, এখান থেকেই আপনার সব পারমিশন নিতে হবে। আপনি জেনে খুশি হবেন যে রপ্তানি এবং আমদানি দুটোই কিন্তু চা বাগান মালিকদের কিছু ভাষ্য আছে, কিছু কথা আছে। আসলে কিছুটা সময়, একটা সময় তো এখন রেকর্ড পরিমাণ চা উৎপাদন হচ্ছে, আবার অনেকটা সময় দেখা যাচ্ছে একটু নিচে পড়ে যাচ্ছে, একটু রেকর্ড পরিমাণ উৎপাদনটা এক সময় হচ্ছে, অন্য সময় হচ্ছে না। তখন দেখা যায় আসলে বিভিন্ন কারণ দেখা যায়, তো জলবায়ু পরিবর্তন দেখা যায়, ঘন ঘন লোডশেডিং, এসবের কারণে কিন্তু উৎপাদনের তারতম্য দেখা যায়। এই উৎপাদনের তারতম্যকে আরও মানে উন্নত পর্যায়ে নিয়ে যেতে আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা একটু জানাবেন। আর বিভিন্ন চা বোর্ডের মালিকদের বিভিন্ন ভাষ্য আছে, কথা আছে, তারা বিভিন্ন জায়গায় মানে ডিসি মহোদয়ের কাছে বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে, হস্তক্ষেপ চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আসলে এগুলো নিয়ে আমরা কথা বলবো। আগে প্রথমে একটু জানতে চাচ্ছি, জলবায়ু পরিবর্তন এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু এই উৎপাদন কমে যাচ্ছে, এটা নিয়ে আপনার অভিমত কি? আচ্ছা, আমি আগেই বলেছি চা শিল্প এটা কিন্তু একটা আবহাওয়ার একটা বিরাট প্রভাব রয়েছে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আপনারা আমি আগে বলি যে আপনারা যখন তিস্তা একটা নদী আছে, যেটা আপনাদের ইন্ডিয়া থেকে এটা লালমনিরহাট এবং কুড়িগ্রাম দিয়ে ঢুকেছে, এমন একটা সময় ছিল তখন বন্যা বলতে এইসব ডিস্ট্রিক্টকেই বোঝা যেত। আজকে দেখেন সিলেটেও কিন্তু বন্যা হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড দ্যাট এখানে বন্যা হয়েছে। কিন্তু আবহাওয়ার একটা যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু প্রভাব অলরেডি আমরা পাওয়া শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ, যে আমরা যে এটা
মানে এটাতে ভুক্তভোগী হব, এটার জন্য উনি অনেক কিন্তু কাজ করেছেন। ফান্ড সংগ্রহ করেন, প্যারিস আপনি ক্লাইমেট যে কনফারেন্স হয়েছিল সেখানে অংশগ্রহণ করে কিন্তু সক্ষম হয়েছেন। তারপর ডেল্টা প্ল্যান করেছেন উনি। তো এই কারণে আমাদের এই যে বৃষ্টি এবং তাপ, এটার প্রভাব সরাসরি রয়েছে চা বাগানে। যদি বেশি তাপ থাকে তাহলে পাতাটা পুড়ে যাবে, যদি বেশি বৃষ্টিপাত হয় সেটা কিন্তু চায়ের জন্য খুব একটা ভালো না। যদি অধিক বৃষ্টিপাত হয় বন্যা হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টি দরকার রয়েছে এবং সানলাইটেরও দরকার আছে, বাট পরিমিত। তো সে কারণে এই অনেক সময় দেখা যাবে যে চায়ের এই উৎপাদন এটা একটা তারতম্য ঘটে থাকে। তবে আলহামদুলিল্লাহ যে গত 2-3 বছর থেকে যদিও বন্যা হয়েছে, কিন্তু চা বোর্ড তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটাকে আমরা কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে পেরেছি। আর আপনি আরেকটা জিনিস করেছেন যে এই যে উৎপাদন বাড়ানোর জন্য আপনারা কি করছে, আমরা কিন্তু এই যে এখন সোলার পাওয়ার প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার ইরিগেশন সিস্টেমটা মডার্নাইজেশন করা হচ্ছে এবং যাতে গণগণ লোডশেডিং হলেও কিন্তু এরকম ইমপ্যাক্ট করবে না। এক্স্যাক্টলি। এবং আপনার প্লাকিং সিস্টেমটাকে আমরা মডার্নাইজেশন, মানে অটোমেটিক ভাবে যেন আমরা এই মেশিনের মাধ্যমে প্লাগ করতে পারি, তারও কিন্তু আমাদের চিন্তা রয়েছে। এবং সমতল অঞ্চলে কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আমরা যদি যখন অনাবৃষ্টি হয় এটা রিজার্ভার অথবা আমরা যদি আর্টিফিশিয়ালভাবে বৃষ্টির ব্যবস্থা করতে পারি অথবা পানি প্রদান করতে পারি, তাহলে কিন্তু এটা এই যে প্রভাবটা, যে গরমের যে প্রভাবটা, যে অধিক তাপমাত্রার প্রভাবটা, সেটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। কিছু বাগান মালিকদের একটা অভিযোগ, আসলে তারা যারা বাগান মালিক আছে বা বাগান মালিক একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা ভাষ্য, তারা ঠিক দামটুকু তারা পাচ্ছে না। যে পরিমাণ তারা এলিমেন্ট আছে একটা পণ্য উৎপাদন করার জন্য, চা উৎপাদন করার জন্য প্রায় 250 থেকে 250 টাকার কাছাকাছি তারা কিন্তু উৎপাদন খরচ পড়ে যায়। আর যেহেতু এটা নিলাম প্রথার মধ্যে চলে আসছে, তারা বেশি খুশি না যে এই নিলাম প্রথাটাকে তারা মেনে নিতে পারছে না। তারা বলছে কি এই নিলামের মাধ্যমে 60 থেকে 70 টাকা পাওয়া যায়, তারা যার কারণে কস্টটুকু অনেক বেশি পড়ে যাচ্ছে, যার কারণে বাগান বন্ধ করে দিচ্ছে প্রতিনিয়ত। আর সরকার থেকে যে নীতি সহায়তা, যে অথচ সরকারকে জমির জন্য লিজ দেওয়া হচ্ছে, তারা ট্যাক্স দিচ্ছে, তারা সব কিছু দিচ্ছে, তারপরেও কিন্তু সরকার থেকে তারা ওই রকম নীতি সহায়তা পাচ্ছে না। এই ধরনের মতামতটুকু, এই ধরনের কথাটুকু তারা কিন্তু বাজারে বলে বেড়াচ্ছে। আপনার অভিমতটুকু এই বিষয়ে? আপনারা জানেন যে বাগান যারা মালিক রয়েছে তাদেরকে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বলে, এবং তাদের এইরকম অভিযোগ রয়েছে। এটা তো আপনারা জানেন যে দিনের সাথে সব কিছু জিনিসের দাম বেড়েছে, যেমন ইলেকট্রিসিটির দাম বেড়েছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, আপনাদের শ্রমিকের মজুরি আপনি বললাম 120 থেকে 170 টাকা রয়েছে। তাছাড়া অন্যান্য যে আমাদের স্টাফ রয়েছে অথবা তাদের ম্যানেজার, তাদেরও কিন্তু স্যালারি বেড়েছে। সুতরাং উৎপাদন কস্ট বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তো মুক্ত ইকোনমিতে কিন্তু ডিমান্ড আর সাপ্লাই বলে একটা কথা আছে, যে সাপ্লাই বেশি হয়, ডিমান্ড কম হয়, তাহলে কিন্তু দাম কমে যাওয়ার কথা অবশ্যই। এবং গতবার কিন্তু যেহেতু রেকর্ড পরিমাণ চা হয়েছে, সেক্ষেত্রে নিলাম মূল্য কম ছিল, এটা যথার্থই তারা বলেছে। তবে বাংলাদেশ টি বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় আমরা মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা রাদার আমরা কিন্তু গত এই মৌসুমে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, বিশেষ বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যারা চাটাকে বাজারজাত করেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এবং ব্রোকার যারা আছেন, যারা অকশনটা পরিচালনা করেন, তাদেরকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কস্ট আসে, একটা চা তৈরি করতে যে কস্ট আসে, এটার যেন কোনোভাবেই প্রোডাকশন কস্টের চেয়ে নিলাম মূল্য কম না হয়, সে কারণে কিন্তু আমরা মানে পরীক্ষামূলকভাবে ন্যূনতম চায়ের মূল্য বেঁধে দিয়েছি। আপনারা যদি এখন খবর নেন, এবছর 2024-25 সালে ন্যূনতম নিলাম মূল্য নির্ধারণ করেছে, যে এটা যদি কেউ ঠিকমতো পালন করে তাহলে এই চায়ের যে ফেয়ার প্রাইস সেটা কিন্তু বাগান মালিকরা পাবে। আমার একটা প্রশ্ন আছে, সেখানে কিন্তু আপনি যদি বাগান ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারে তাহলে ভালো কোয়ালিটির চা হবে না এবং উৎপাদনও কমে যাবে। সেই দায়িত্ব তো আমাদের যারা এই চা শিল্পের সাথে জড়িত আছে অন্যরা তো গ্রহণ করবে না। তো আমার অনুরোধ থাকবে, যারা বাগানের ম্যানেজমেন্টের মালিক রয়েছেন, দে শুড গিভ দেয়ার টাইম, তাদের সময় দিতে হবে কীভাবে ভালো চা উৎপাদন করা এবং অধিক পরিমাণে চা উৎপাদন করে। তাহলে অধিক পরিমাণে চা যদি উৎপাদন হয় তাহলে প্রোডাকশন কস্ট
কমে যাবে। তারপরেও আমরা অ্যানালাইসিস করে আজকে আপনি যদি গতকালেও নিলাম হয়েছে দেখবেন যে তাদের গড় সময় 225 টাকার অথবা 220 থেকে 25 টাকা উপরে থাকবে, এখনো থাকবে। সো এইগুলো কিন্তু আমরা প্ল্যান করে টি-বোর্ড কাজ করছে। আর আমার যেটা মানে আমি মনে করি যে এইটা কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। আজকে আমরা যদি গার্মেন্টসের দিকে তাকাই তাহলে মেড ইন বাংলাদেশ বললে কিন্তু বিশ্বের কোনো দেশই আর প্রাউড ফিল করে যে বাংলাদেশের পণ্য। আজকে সিলেটে আপনি শ্রীলঙ্কার চা কিন্তু সবাই চিনে। তো আমাদের চাটাকে কিন্তু ওই স্টেজে নিয়ে দিতে হবে। আমরা এইটার জন্য ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। আমাদের শ্রমিকদের যেমন ভালো মজুরি দিতে হবে, তাদের থাকার ব্যবস্থা, সব ধরনের বেসিক রাইটসগুলো ইনশিওর করতে হবে এবং তাদের এই বেসিক রাইটস যদি আমরা ইনশিওর করতে পারি তারা কিন্তু তাদের বেস্ট পসিবল সময়টা এই চায়ের প্লাকিং এবং চা প্রসেস করার জন্য দিয়ে থাকবে। তখন তারা যখন ঠিকমতো কাজ করবে এবং তাহলে কিন্তু এই যে চায়ের কোয়ালিটি এবং উৎপাদন দুটোই কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে। যখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টি আমরা উৎপাদন করতে পারবো তাহলে অধিক পরিমাণে যখন আমরা চা বিদেশে রপ্তানি করতে পারবো তখন কিন্তু যে বাজারে আমাদের যে এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, একটা মানে সামঞ্জস্যপূর্ণ আসবে। তখন কিন্তু দাম, এই যে আমি বললাম মুক্ত ইকোনমিতে কিন্তু সরবরাহ এবং চাহিদা এটা যে একটা ব্যালেন্স থাকে তাহলে কখনোই বাগানের মালিকরা মানে ক্ষতিগ্রস্ত হবে না। স্যার একটু জানার জন্য 168টি বাগানের আপনি কথা বলেছেন, তার মধ্যে সবগুলো বেসরকারি আওতায় নাকি আপনাদের চা বোর্ডের আলাদা কোনো বাগান আছে কিনা? আপনি সবগুলো বাগান ম্যাক্সিমাম বাগান কিন্তু এই আপনাদের বেসরকারি যারা ব্যক্তি মালিকানাধীন। আমাদের টি-বোর্ড একটা রেগুলেটরি বডি, আমরা কিন্তু সবকিছু মনিটরিং করি। আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, আপনি প্রণোদনা দিয়ে থাকি, রেশন দিয়ে থাকি, এগুলো সবকিছু। তাছাড়া আমরা আমি মনে করি বিশেষ করে যে চা রেগুলেটরি বডি হিসাবে সবারই সবকিছু মানে চা শিল্পের সাথে সবকিছু অভিজ্ঞতা থাকা দরকার। সেই কারণে আমাদেরও 3টি বাগান রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা সমন বাগ আপনি জানেন, দেওরাসরা এবং আমাদের বিলাসসরা আবার বিটিআর একটা পরীক্ষামূলক বাগান রয়েছে। সেখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, তারপর বিভিন্ন ক্লোন যে তৈরি হয় তার পরীক্ষামূলক চাষগুলো করি। তারপরে এটার ইরিগেশনটা কি হবে, তারপর আমরা মনে করেন যে পোকামাকড় নিধনের জন্য ইয়েলো স্টিক আবিষ্কার করেছি। তারপরে এই কাজগুলো করা হয়। সুতরাং আমাদেরও 3টি বাগান মালিকদের যে কথাগুলো আসলে, যেহেতু বাগান মালিকদের কথাগুলো নিয়ে আমরা কথা বলছি, তো তারা একটু নিলামের প্রতি, তারা নিলামে নাকি সঠিক দামটুকু তারা পাচ্ছে না, নিলাম প্রথাটা একটু বন্ধ করে দেওয়ার জন্য বারে বারে কথা বলে যাচ্ছে। আসলে কি নিলাম প্রথা কি খুব দরকার, বা নিলাম প্রথাটা না থাকলে কি হবে, বা আছে এখন তাদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা দেখুন, এটা কিন্তু টি অ্যাসোসিয়েশনের মালিক তারা দাবি করতেই পারে, কিন্তু বিশ্বের সব জায়গায় চা কিন্তু এই নিলামের মাধ্যমেই বিক্রি হয়। কারণ আপনি বুঝতে হবে, চা কিন্তু পান করে মানুষ 1 কাপ চা তৈরি করতে ম্যাক্সিমাম 2 গ্রাম চা পাতা লাগে। তো এইটা যখন আপনি ওপেন করে দেবেন, সেটা কীভাবে বিক্রয় হবে সেই সিস্টেমটা না করে নিলাম সিস্টেম মানে নিলাম সিস্টেম বের হয়ে আসার কোনো স্কোপ নেই। বিশ্বে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আপনি কেনিয়া, ভিয়েতনাম, চায়না সব জায়গায় কিন্তু নিলাম সিস্টেম। তো নিলাম সিস্টেমের ভালো দিক হচ্ছে যে বাগান যারা ম্যানেজমেন্ট করে তাদের দায়িত্ব হলো উৎপাদন করা ভালো মানের, এবং যারা ব্রোকার এবং নিলাম সেন্টার আছে তাদের দায়িত্ব চাটা বিক্রি করে। ইটস এ ইউনিক সিস্টেম। সব দেশে কিন্তু সরকার এগুলো নিয়ে নিলামটাকে পরিচালনা করে থাকে, যেমন কি আমাদের দেশে যেরকম সরকার পরিচালনা করে থাকে চা বুট, এটা নির্ধারণ করে থাকে নিলাম বুটটা, ঠিক প্রতিটা দেশে এরকম হয়। আমি একটু জানতে চাচ্ছি আসলে এই নিলাম প্রথার প্রতি তাদের এত আক্রোশ কেন, তা মানে বারে বারে বলে যায় কেন? আজকে দীর্ঘদিন ধরে বলে আছে যে চা নিলামের মধ্যে তারা সঠিক দামটুকু পায় না। সঠিক দাম পায় না, এই জিনিসটার সাথে আমি একটু হিস্ট্রি বলে থাকি। 2018 সালে কিন্তু 260 টাকা করে পেরেছে। হ্যাঁ, যেহেতু তখন ওই সময় হঠাৎ করে যে চায়ের চাহিদা বাংলাদেশে বেড়ে গেল এবং উৎপাদন হয়ে গেল কম, তখন কিন্তু তারা অনেক দাম পেয়েছে। মানে এক কথায় এখন ব্যবসায়ীরা তাদের কথা বলবে। আমি মনে করি আমাদের যারা বাগানের মালিক রয়েছে তাদেরকে মানে আপনাদের চিন্তা করতে মডার্নাইজেশন করার জন্য, তাদেরকে এই সিস্টেমটাকে ভালো করার জন্য তাদের আরো সময় দিতে হবে
এবং ভালো মানের চা তৈরি করতে হবে। ভালো মানের চা যদি মানে এক উৎপাদন কথায় হয়, আপনাদের প্ল্যানে আছে কি, যেহেতু এটা বাঙালিরা কিন্তু চা প্রেমিক হয়, তাদের কথা চিন্তা করে আপনার কাজ শুরু করেছেন এক কথায়, যেটা আপনি বলতে Exactly. চাচ্ছি। কারণ আপনি যদি ব্যবসায়ীদের কথা চিন্তা করেন, তাহলে আমাদের বাঙালিরা আর সেই পরিমাণ আগের মতো চা পান করতে পারবেন, তারা চা থেকে দূরে সরে আসবে। আপনি যদি প্রোডাকশন কস্ট 2000 আমরা 200 মনে করেন 17 থেকে 30 টাকা যদি ধরে থাকি, এটা ন্যূনতম আপনার এটা প্রাইস ধরা যেতে পারে। তাহলে আমরা উপরে যারা পাচ্ছে তারা তো কিছু বলছে না। আপনি ধরেন মধুপুর একটা বাগান আছে, 380-400 টাকা পেয়ে থাকে, তারা ভালো মানের চা তৈরি করে তারা পেয়ে থাকে। এখন আপনাদের কম্পিটিশন মানে আসতে আপনার হবে। মানের উপর ডিপেন্ডস করে আপনি আমি বাজার মূল্য পাবেন। আমি চা খারাপ তৈরি করব, কিন্তু আমি ক্লেম করব যে আপনি যদি মনে করেন 10 জন, একটা আমি আপনাকে উদাহরণ দিই, জি, জি। 10 জন শ্রমিক একটা বাগানে কাজ করে, আচ্ছা। এবং তারা সঠিক সময়ে 6টা থেকে শুরু করে দুপুর 2টা অথবা তারপরে কাজ করে, তারা ঠিকমতো কাজ করে দেখা যাচ্ছে যে তার প্রোডাকশন হচ্ছে 100 কেজি। আবার আরেকটা বাগানে যারা ঠিকমতো ম্যানেজ করতে পারছে না, তার প্রোডাকশন হচ্ছে 50 কেজি। তা প্রোডাকশন কস্ট আপনি কি ভেরিয়েশন করতেছে দেখেন, তাদের স্যালারি কিন্তু অলমোস্ট সেম। সো উই হ্যাভ টু গিভ এমফ্যাসিস। আমাদের এই যে ম্যানেজার, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং শ্রমিকের ভালো মন্দ আমাদের দেখতে হবে, যদি আমরা এটা ইনশিওর করতে পারি। আমি একটা সার্ভে করেছি, তাতে দেখা গিয়েছে যেসব বাগান তার মালিকরা যারা শ্রমিকদের ঠিকমতো এই যে নাগরিক সুবিধাগুলো দিয়ে থাকে, তাদের উৎপাদনটা বেশি, প্রোডাকশন কস্ট কম। আপনি জিনিসটা বুঝতে পারছেন? আর যারা একটু মানে এগুলো যেহেতু প্রাইভেট, সব কিছু আমরা হয়তো মনিটর করতে পারি না, তো তারা যদি তাদের এই যে তাদের বেসিক রাইটটা ইনশিওর না করে, তাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা ভালো মানের চাটা তৈরি করতে পারে না এবং উৎপাদনও বেশি হয় না। তাদের কি হলো, প্রোডাকশন কস্টটা বেড়ে গেল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গতবার আমার যে চা দিবসের প্রতিপাদ্য ছিল যে চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প, এবং সে সময় কিন্তু এই চা দিবসটা আমরা শ্রীমঙ্গলে করেছিলাম এবং এটা ইউনিক ছিল। এবং এখন কিন্তু শ্রমিকদের কিন্তু এখন ভালো মন্দ দেখা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্যালারি বাড়িয়েছে, প্রণোদনা বাড়িয়েছে এবং তাদের যে শিক্ষার ব্যবস্থা উন্নতি করাচ্ছে, যার ফলে ওভারঅল এই যে আমি এই কারণে বলি যে এই যে পরিমাণ যে বেশি হলো, এটা তো অল অন এ সাডেন হয় নাই। এটার জন্য উপরের থেকে দিক স্ট্র্যাটেজি যে মাননীয় প্রধানমন্ত্রী অথবা বাণিজ্য মন্ত্রণালয়। সুতরাং আমি সবসময় মনে করি শ্রমিককে যদি আমরা ঠিকমতো তাদের বেসিক রাইটটা ইনশিওর করি, দে ক্যান গিভ দেয়ার বেস্ট to the tea sector and we can produce the best possible best quality tea from the tea garden, and we can compete with the world standard market in the tea sector. অবশ্যই খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিলেন। আমরা একদম শেষ প্রান্তে আছি। আসলে অবগত আছেন আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু চা উৎপাদন প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু বাইরে দেশ থেকে কিন্তু চোরাচালানের মাধ্যমে কিন্তু অবৈধ পথে কিন্তু চা ঢুকছে, যার কারণে চা যারা বাগান মালিকরা আছে, যারা এত পরিশ্রম করে চা উৎপাদন করে, তারা কিন্তু হতাশ, তারা কিন্তু এইসব ব্যাপার নিয়ে কিন্তু তারা মানে খুব কষ্টে আছে এবং দেশে তারা বাগান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার উপক্রম। এই যে সিন্ডিকেট মানে চোরাপথে চা ঢুকা, টক্সিনযুক্ত চা ঢুকা, এইগুলোকে দূরীকরণে চা বোর্ড কি কাজটুকু করে যাচ্ছে? আমরা এটা একটা আপনি যথার্থ বলেছেন যে যখন চায়ের মূল্য বেড়ে যাবে তখন কিন্তু বাইরে থেকে চা আসার একটা সম্ভাবনা রয়েছে তাকে, এবং অনেকেই বলে যে কিছু কিছু খারাপ মানের চা আসছে। আমরা সে লক্ষ্যে 2022 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশে বাংলাদেশ চা বোর্ড কিন্তু মোবাইল কোড করার একটা অনুমতি পেয়েছে। তো আমরা অবৈধ ব্যবসা যারা করে তাদেরকে কিন্তু আইনের আওতায় এসে পানিশমেন্ট দিয়েছি এবং দিচ্ছি। এটা 2022 সাল থেকে আমি চেয়ারম্যান হলাম 21 সালে, এবং তারপরে কিন্তু এটা আমরা ত্বরান্বিত করেছি এবং শুরু হয়েছে। এবং পাশাপাশি যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে বিজিবি, তাদের ডিজি এবং সেক্টর লেভেল আমরা কথা বলেছি, যতটা সম্ভব এটা যদি আসে তাদেরকে এটা যেন প্রতিরোধ করা হয়। এবং আমি মনে করি যে যখন আমরা ব্যবসায়ী রয়েছে এবং আমরা অ্যাজ এ সিটিজেন সবাই একত্রে কাজ করতে পারবো, তাহলে এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা চায়ের সাথে জড়িত রয়েছে, বিশেষ করে চা ব্যবসায়ী এবং
চা উৎপাদনকারী তাদেরকে কিন্তু তথ্যগুলো দিতে হবে এবং জনপ্রশাসনকে আমাদের পুলিশ বাহিনীকে সহায়তা করতে হবে, তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব। তবে চায়ের মূল্য যখন বেড়ে যাবে তখনই এটা আসার সম্ভাবনা বেশি। কমে গেলে আপনি একটা চা যদি মূল্য কম থেকে, আপনার যেটা বললেন যে 70-80 টাকা নিলাম মূল্য, এখন তো এটা নাই না, তো 70-80 টাকা হলে কিন্তু চা আসার কথা না, মানে একটা প্রোডাকশন কষ্ট তাদেরও আছে। হ্যাঁ অবশ্যই। তো সেই কারণে এখন চায়ের দাম যখন বেড়ে যাবে তখন এখন নিলাম মূল্য বেড়ে গেছে। আপনারা এই কথাটা হয়তো আপনারা ব্যবসায়ীরা বলেছে কিনা আমি জানি না, বাট চায়ের মূল্য কিন্তু এখন অকশনে প্রাইস বেড়েছে, অকশনে প্রাইস বেড়েছে এবং সেটার মানে ফল কিন্তু বাগান মালিকরা আস্তে আস্তে দাম পেতে যাচ্ছে। এটাই আসলে তাদের মানসম্মত উৎপাদন। তবে অবশ্যই যদি বাইরে থেকে চা আসে, এটা আমি মনে করি বন্ধ করা উচিত। সে লক্ষ্যে আমাদের ভিজিল্যান্স টিম খুব স্বল্প, আমাদের মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার একজনের রয়েছে এবং সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস নেই। তো পরবর্তীতে আমাদের হয়তো এটার অর্গানোগ্রাম চেঞ্জ করে আমরা বিশেষ করে সীমান্তবর্তী যদি ডিস্ট্রিক্টগুলোতে আমাদের অফিস করতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছু এই ধরনের প্ল্যান আপনার আছে? আপাতত আমরা বেসিক্যালি বাগান কীভাবে চায়ের এক্সপেনশন করা যায়, উন্নতি করা যায়, ওটা নিয়ে আমরা, বাট বাহির থেকে চা আসার জন্য আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিজিবি এবং পুলিশের আমরা সহায়তা নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটু ছোট্ট প্রশ্ন করি যে আসলে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, আসলে যে চা বোর্ড যে চাটা প্রায় বাঙালি সবাই এই চায়ের প্রতি খুব একটা দুর্বল একটা কাজ করে এবং দুর্বলতা কাজ করে এবং ঘুম থেকে উঠে কিন্তু স্যার চা প্রয়োজন হয়, মানে চা 2-1 কাপ চা ছাড়া কিন্তু পুরো দিনটাই যেন মলিন। এই চা নিয়ে কাজ করা, চা শিল্প নিয়ে কাজ করা এবং আপনি চা বোর্ডের চেয়ারম্যান, পুরো বাংলাদেশের প্রধান হিসেবে এই সেক্টরে কাজ করা কতটুকু চ্যালেঞ্জিং? না, চা শিল্প তো একটা মানে লেবার ইনসেন্টিভ একটা অর্গানাইজেশন। 100%। আপনার এখানে যদি আপনি শ্রমিকদের ঠিকমতো ম্যানেজ করতে না পারেন, আপনি যদি প্রতিনিয়ত এই আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে কিন্তু চা শিল্পে ভালো হওয়ার স্কোপ নেই। আর প্রতিনিয়তই আপনাকে কিন্তু এই রিসার্চ ওয়ার্ক করতে হবে। এই বন্যার সময় যেন 2 দিন 3 দিন পানি থাকলে চা গাছটা মরে না যায়, অথবা অধিক তাপের সাথে যেন গাছটা বেঁচে থাকে এবং পাতা উৎপাদন করতে পারে, সেই কারণে কিন্তু বিভিন্ন ক্লোন উৎপাদন করতে হয়। তারপরে বিভিন্ন পোকামাকড় রয়েছে, সেক্ষেত্রে যেমন ইয়েলো স্টিক এবং অন্যান্য ধরনের কী সার, কীটনাশক পতঙ্গ যে নাশক যে ঔষধগুলো, সেটার কীভাবে প্রয়োগ করতে হবে সেটা ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অর্গানিক টি বলে একটা কথা রয়েছে, যেখানে কিন্তু কীটনাশক প্রয়োগের স্কোপ নাই, সেটা একটু দামি এবং অনেক জায়গা ধরে একটু উৎপাদন কম হয়ে থাকে, সেই জন্য অর্গানিক টির দাম কিন্তু বেশি হয়ে থাকে। তো আমাদের এই সেক্টরে কাজ করে যেটা আমার মনে হলো, এটা একটা খুবই সুন্দর একটা অর্গানাইজেশন, যেখানে শ্রমিকদের সাথে আপনি কাজ করতে পারেন, তাদের কাছাকাছি মাটির মানুষের, তাদের চাওয়া কিন্তু খুব কম, তারা এই প্রতি সপ্তাহে যে স্যালারিটা পায় সকলে মিলে আনন্দ করে কিন্তু তারা এই ভোগ করে। তো আমাদের উচিত যে তারাও আমাদের দেশের নাগরিক, তাদেরকে সব ধরনের সুবিধা প্রদান করা এবং আমাদের দেশের একজন আধুনিক একজন নাগরিক হিসাবে যে এটা করা, সেটা করা হচ্ছে, সেটা কিন্তু আমি করার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে 1 বছর 4 মাস 23 দিন 20 দিন কাজ করেছিলেন, সেক্ষেত্রে আমি অনেক নিজেকে ধন্য মনে করি, ধন্য মনে করি এবং আমি চেষ্টা করছি এই সেক্টরকে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড শিল্পতে যেন আমরা নিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু কাজ করছি। আমার বিশ্বাস যে যেহেতু একটা কৃষিজাত শিল্প, এখানে কৃষির সাথে অনুসঙ্গ, আজকে বললে কালকে কিন্তু এর উন্নতি আপনি দেখতে পারবেন না, ইট টেক সাম টাইম। গাছটা বড় হবে, এখান থেকে পাতার উৎপাদন যে করবে এবং এটা যে প্লাকিং করবে, তারপর আপনি প্ল্যান্ট প্রসেসটা একটু নতুন ধরনের প্ল্যান নিয়ে আসতে হবে, প্রিজার্ভেশন, আপনি ওয়ার হাউসগুলোকে আমরা সিসি ক্যামেরার আয়তায় নিয়ে আসি, এগুলোকে অ্যাপক্সি পেইন্টিং দিচ্ছি, তারপর এটা ট্রান্সপোর্টেশন কীভাবে হবে, এই প্যাকেজিংটা কী হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো যখন মানে আমরা পরিবেশ বান্ধব হবে এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমরা করতে পারবো, তখন কিন্তু বাংলাদেশের চা মেড ইন বাংলাদেশ, যখন টি ফ্রম বাংলাদেশ, বন্ধু বুকটা কিন্তু আপনি ভরে যাবে লাইক গার্মেন্টস। এবং আমার বিশ্বাস যেভাবে চা বোর্ড এগিয়ে যাচ্ছে অথবা চা শিল্পকে নিয়ে কাজ করছে,
আমার মনে হয় আমরা শ্রমিক দেখুন সব ধরনের সহায়তা হচ্ছে, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আপনি যখন শ্রমিকরা হাসি থাকবে, খুশি থাকবে, আমাদের ম্যানেজার যখন খুশি থাকবে এবং আমাদের বাগান মালিকরা যখন মানে ফেয়ার প্রাইস পাবে, তখন কিন্তু ওরা ফেয়ার পে দিতে পারবে এবং ফেয়ার পে নিয়ে কিন্তু আমাদের ওয়ার্ল্ডে এখন বহুত কাজ হচ্ছে। সুতরাং আমি মনে করি আমি সার্থক এবং আমাদের যেটা আপনি বলেছেন যে বাগানের মালিকরা এখন দাম পাচ্ছে, আমাদের শ্রমিকরা তাদের যে বেসিক রাইটসগুলো সেটা ইনশিওর করা হচ্ছে, তবে আরও করতে হবে। আর পাশাপাশি আমাদের চায়ের যে দাম এটা ভোক্তাদের ক্রয় সীমার মধ্যে রয়েছে, তো এর কাজ করা তো আপনাদের মূল এগুলো নিয়ে আমরা কাজ করছি। বাট আমরা বৈধ ব্যবসাকে এনকারেজ করছি, অবৈধ ব্যবসাকে কীভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় সে লক্ষ্য। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় খুব আসলে আপনাকে পেয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল স্যার, আপনি আর সময় স্বল্পতার কারণে আমরা কিছু আর সামনে এগোতে পারছি না। 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিবেন স্যার। আমরা এই অনুষ্ঠানটি বৃহত্তর চট্টগ্রাম নিয়ে কথা বলি, এটা বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় একটা অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। আর আমাদের একটা বড় অর্জন, আমাদের একটা সুনামের একটা ব্যাপার, এই চট্টগ্রামেই আমাদের চা বোর্ডের প্রধান কার্যালয়কে পেয়েছি। চট্টগ্রামকে কেন্দ্র করে 30 সেকেন্ডের জন্য যদি কিছু বলতে। না, চট্টগ্রাম তো একটা বিখ্যাত শহর, এটা হলো যে আমাদের কি বলে বাণিজ্যিক রাজধানী বলেন, তো সেক্ষেত্রে এখানে অনেক বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর আমাদের এন্ট্রি হলো যে আপনার যে পোর্ট, এটা কিন্তু আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণে চট্টগ্রামের চায়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন চা কিন্তু চট্টগ্রামই হয়। আপনি হালদা ভ্যালির কথা বলেন, আপনি নেপচুনের কথা বলেন, অথবা আপনি কর্ণফুলি গার্ডেনের কথা বলেন, এরা কিন্তু ভালো চা। আর অন্যান্য ক্ষেত্রে যে বিজনেস সেন্টারগুলো আছে যে ইউনিক ইন নেচার, তারা কিন্তু চা দিবসে কিন্তু ইয়াও পেয়েছে, অ্যাওয়ার্ডও পেয়েছে। তো আমি মনে করি যে চট্টগ্রাম দেশের উন্নতি করার জন্য, ওভারঅল কান্ট্রি উন্নতি করার জন্য চট্টগ্রামের উন্নয়ন আরও প্রয়োজন রয়েছে এবং চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। আমি অদূর ভবিষ্যতে দেখব যে এটা থেকে আরও হয়তো আমরা আরও সুফল পাবো বলে আমার বিশ্বাস। বিশেষ করে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য যে বিজনেস সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আরও আমরা সুফল, বিশেষ করে ব্লু ইকোনমি, আপনাদের সামুদ্রিক যে রিসোর্স আমরা পেতে পারি, এটাতে কোনো সন্দেহ নেই, এখন আমাদের এক্সপ্লোর করতে হবে। সুতরাং চট্টগ্রাম মানে অনেক সম্ভাবনা একটি বাংলাদেশের শহর এবং এটা আমার মনে হয় যে আমরা এক্সপ্লোর করে আরও এগিয়ে নিয়ে দেবো এবং তখনই এটা সম্ভব হবে যে পুরা দেশের উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি চা শিল্পকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, রপ্তানিমুখী চা করার জন্য, চা শিল্প করার জন্য আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসে, বিশেষ করে আমার অফিসে এসে আপনারা এই চা বোর্ড সম্বন্ধে মানে প্রচার করানোর জন্য এই একটা মহতী উদ্যোগ নিয়েছেন। আমার বিশ্বাস যে এই অনুষ্ঠানের মাধ্যমে চা বোর্ড সম্বন্ধে, চা শিল্প সম্বন্ধে, চা সম্বন্ধে অনেক কিছু জনগণ জানতে পারবে এবং তারা আরও উৎসাহ হবে চা বোর্ড তথা চা শিল্পকে সহায়তা করার জন্য। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছেন চা শিল্প নিয়ে। আসলে ঘুম থেকে উঠে যে জিনিসটা খুবই প্রয়োজন আমাদের বাঙালিদের, সেটা হচ্ছে চা। একটু ঘুম আসছে চোখে, চা প্রয়োজন। পড়তে পড়তে একটু ঘুম চলে আসছে, চা প্রয়োজন। ক্লান্তি দূর করার জন্য চা প্রয়োজন। আসলে এই চা নিয়ে অনেক গল্প, অনেক কবিতা, অনেক ছড়া, অনেক উপন্যাস আমরা দেখে এসেছি, পড়ে যাচ্ছে এবং অনেক কবিরা কিন্তু প্রতিনিয়ত লিখে যাচ্ছে চা নিয়ে। আসলে চা শুধু আমরা পান করে থাকি, চাকে আমরা ভোগ করে থাকি, এই চা শিল্পর পেছনের গল্প কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকেই জানে না। আসলে এই জানানোর উদ্দেশ্যেই এটিএন বাংলার এই আয়োজন। আপনারা নিশ্চয়ই এই চা শিল্প নিয়ে অনেক কিছু জেনেছেন, জানতে পারছেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।